ইকবাল করিম ভূঁইয়া বললেন যে র অফিস করতে, এই র চেনার উপায় কি ছিল, মানে কি থাকে র, যাতে এটা বোঝা যায় এই যারা র। চেনার চেনার তো উপায় কিছু নাই। চেনার উপায় কিছু নাই। এটা নির্ভর করে যে আপনার প্রত্যেকটা দেশেরই রাজনৈতিক যেমন আপনি মনে করেন MI6 এবং CIA তারা একে অপরকে সহযোগিতা করে, কিন্তু MI6 এর যদি কেউ CIA এর উপরে স্পাইং করে তাহলে কিন্তু এটা বিরাট অপরাধ, এবং তাকে তারা যুক্তরাষ্ট্রে যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার আইনে বিচার হবে, স্পাইং আইনে বিচার হবে। ঠিক একইভাবে আপনি আপনার গোয়েন্দা প্রতিষ্ঠান আপনার ভিতরে একটা তথ্যের আদান প্রদান থাকতে পারে, কিন্তু সেই তথ্য কতটুকু দিব সেটা কিন্তু নির্ভর করবে সেই গোয়েন্দা বাহিনীর তার অগ্রাধিকারের উপরে, তার সেন্সিটিভিটির উপরে। সে কি কি তথ্য আপনি তার সঙ্গে এক্সচেঞ্জ করবে সেটার সিদ্ধান্ত কিন্তু তার নিজের। রর কাছে যদি আমি যদি এখন সবকিছু আমি খাতা খুলে দিই রয়ের কাছে, এটা তো আমার দুর্বলতা। এবং একটা এক্সপেকটেশন, তো চেষ্টা করবে সবকিছু জানতে আমার কাছ থেকে, কিন্তু আমি ঠিক করবো যে আমি কতটুকু রকে বলবো। এই যে জাতীয় তথ্যের গোপনীয়তা, এটার দায়িত্ব তো সেই গোয়েন্দা দপ্তরের যে প্রধান তার, সে ঠিক করবে সে কতটুকু কি দিবে। সুতরাং আপনি যদি দেখেন যে কিন্তু যে কিন্তু কিন্তু এই যে কে জিএফআই রর কর্মকর্তা, তাদের কি কোনো মানে আইডি কার্ড থাকতো যে আমরা র না, কর্মকর্তা? আইডি কার্ড না, এটা তো অ্যাকচুয়ালি এটা এটা প্রত্যেক গোয়েন্দা বিভাগে জেনে নেয়, জেনে ফেলে তাদের তাদের মতে যে কে র প্রধান। যে বাংলাদেশের র এর প্রধান কে এখন, এটা প্রত্যেকটা গোয়েন্দা গোয়েন্দা কে সংস্থার প্রধানরা আপনি জানেন। জানেন কে রয়ের প্রধান, বাংলাদেশের রয়ের প্রধান? না, আমি জানি না, আমি জানি না, because এই তথ্য তার আমি জানবো না। আচ্ছা। কিন্তু এটা কিন- অনেক সাংবাদিকরা জানে, অনেক রাজনীতিবিদরা জানে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আমি জাস্ট কোট আনকোট। মানে তারা কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাই হয়ে থাকেন নাকি কিরকম? না, 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 র এর কর্মকর্তা তো আর বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হবেন না। তারা তো আর বাংলাদেশ মানে সেনাবাহিনীর তারা ভারতীয়? কর্মকর্তা হবে না। তারা তারা ভারতীয় অর্গানাইজেশন, সুতরাং তারা ভারতীয় কর্মকর্তা। কিন্তু আবার এদেশে তো অনেকে মানে এজেন্ট হিসেবে তারা কাজ করে, হ্যাঁ, ফলে বিকজ তারা এখন মনে করেন রর কাজ হলো আপনার বাংলাদেশ আর রর কাজ কি। সে ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি। র আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে যে বাংলাদেশের, এমনকি আমি আপনাকে বলি, মেহেরপুরে আওয়ামী লীগের 24-এর ইলেকশনের সময় যিনি আপনার ছিলেন আম, সংস্থাপন মন্ত্রী, ওনার এগেনস্টে একজন ভদ্রলোক ইলেকশনে দাঁড়িয়েছে, তার কম্পিটিটর আওয়ামী লীগের। তো তারা একে অপরকে বলছে যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, আমার কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থার কিন্তু ব্লেসিংস আছে। তার মানে উনি জানেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাকে নির্বাচনী করে এমপি বানাতে চান। নিশ্চয়ই এই এমপির মাধ্যমে তাদের কোনো উদ্দেশ্য আছে এটা হাসিল করার জন্য। সুতরাং রড যদি প্রয়োজন হয়, কি দরকার, দরকার এমন সব পলিসি বাংলাদেশ যেন করে যেটা ভারতীয়দের ব্যবসা বাণিজ্য সহজ হয়, তাদের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তাদের যেন আপনি ইউএসএ তে যেরকম লবিং করে মানুষ, কেন ইসরায়েলিরা লবিং করে কেন? টু গেট মোর ফান্ড। ঠিক একইভাবে এখানে থেকে লবিং করে যেন ভারতপন্থী নীতি যেন আমরা তৈরি করতে পারি, হুম। তারা ওই এখন যে ধরনের কার লোকদেরকে আসলে নির্বাচিত রয়ের করে। ব্লেসিংস আছে, মানে কে দাবি করে, কার দাবি যে ঠিক আর কার দাবি যে ভুল, আমরা তো কথায় কথায় শুনি উনি রয়ের এজেন্ট, তিনি রয়ের এজেন্ট। মাঝে মাঝে মানে কি এটা আমরাও নির্ভর এজেন্ট, করে নানান আপনার রকম কিছু শুনি। হ্যাঁ। নির্ভর করে সে কি কথা বলে তার উপরে, তার আচার আচরণ, ওটাই তার আচার ম্যানিফেস্টেশন। আচরণ পছন্দ না হলেই একরকম রয়ের এজেন্ট। না, আচার যে পছন্দ না, সে দেখবেন যে আপনার মানে ভারত, সে ফর এক্সাম্পল আপনার কাঁটাতারের এই যে ভারতে কাঁটাতারের বেড়া দিচ্ছে, তারা বললো যে 45 দিনের মধ্যে বিএসএফ কাঁটাতারের বেড়া শেষ করবে। বাংলাদেশ কিন্তু কাঁটাতারের বেড়া, এটা একটা বাংলাদেশের জন্য একটা অপমানজনক আমি বলবো ব্যবস্থা। কেন? কারণ এর মাধ্যমে তারা সারা বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা এমন এক জাতি, আমরা কর্মের খোঁজে বা কোনো কারণে আমরা রাইট রাস্তা না ফলো করে আমরা একটা ভুল রাস্তা দিয়ে ভারতে অনুপ্রবেশ করতে চাই। আসলে যদি আপনি চিন্তা করেন গত 15 বছরের বা তার আগে বাংলাদেশের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই ইন্ডেক্সের কিন্তু কোনোভাবেই প্রমাণ করে না যে বাংলাদেশের মানুষ কাজের সন্ধানে ইন্ডিয়াতে যাইতে হবে। কারণ ইন্ডিয়ার মানুষ তাদের ডেলি তাদের 70% লোক হলো $1 নিচে তারা আয় করে। কিন্তু তারা সীমান্তবর্তী, মানে আমাদেরকে কি এটা তো কাজ একটা দিবে? এভারেজ দেখলে চলবে না। সীমান্ত এলাকার মানুষ যারা, তারা তো আসলে তাদের একটা সীমান্ত বাস্তবতা এলাকার আলাদা। মানুষগুলি সেটি যে তো ঢাকা শহরের যাতায়াত মানুষের করে, বাস্তবতার সাথে মেলে এটা না। কিন্তু এতগুলো বেসিক্যালি এটা হলো আপনার বলবো নিয়মের বাইরে যে বাণিজ্য, সেটার জন্যই তারা আহ, এই কাজটা করে। এবং এটা কিন্তু দুই পক্ষই জড়িত। এটা ভারতীয় পক্ষেরও ইন্টারেস্ট। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বাংলাদেশে দেখবেন যে প্রায় একটা সময় সোনা
পাচার হতো। সোনা আপনি বাংলাদেশে আসে, আপনি তো আর বিনা পয়সায় আনেন না। সেই আমি মনে করেন আমি একজন শ্রমিক, মধ্যপ্রাচ্যে চাকরি করি, আমি অনেকদিন টাকা পয়সা জমায় আমি দেখলাম যে আমি যদি টাকা না নিয়ে যদি আমি সোনা নিয়ে যাই, যদি 5 তোলা সোনা বা 10 ভরি সোনা নিয়ে যাই, তাহলে আমি সোনাটা বিক্রি করলে আমি টাকার পরিমাণ বেশি পাবো। তো আমি কি করলাম, সোনা কিন্তু ইজ অ্যান অ্যাসেট ফর দ্য কান্ট্রি। আমি ফরেন কারেন্সি ব্যয় করে আমি সোনাটা দেশে আনলাম, এনে আমি সোনাটা দেশে রাখলাম না। আমি কি করলাম, অতিরিক্ত, যেমন সোনার ভরি যদি এখন 1 লাখ টাকা হয়, আর যদি আমি এটা ভারতে পাচার করি, ওটা আমি 1,25,000 টাকা ভরি পাবো। তো আমি কি করলাম, আমি চোরাচালানকে বলে দিলাম, ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, আমাকে 1,25,000 টাকা দাও। তারা এটা নিয়ে কি করলো, এটা ওই পারে পার করে দিল। এই সোনাটা কিন্তু তারা ব্যবহার করে, এটাকে তারা ভ্যালু এড করে, এটা গহনা হিসাবে কিন্তু বাইরে এক্সপোর্ট করছে, এবং তারা ফরেন কারেন্সি। তো আমি কি করলাম, ফরেন কারেন্সি দিয়ে সোনা আনলাম, সেই সোনাটা আমি ওই পারে পার করে দিলাম। তো এখানে কিন্তু দুপক্ষের ইন্টারেস্ট, এই পক্ষের ইন্টারেস্ট হলো যে আপনি এটার থেকে ফায়দা পেলেন কিছু, আর ওই পক্ষের ইন্টারেস্ট হলো সে তার তার ডলার দিয়ে সোনা কিনতে হলো না, সে আমার ডলার দিয়ে সোনা কিনে সে এটা এক্সপোর্ট করছে। তো এই যে একটা গিভ অ্যান্ড টেক বিজনেস, এটা কিন্তু আবার ভারত এনকারেজ করবে। কিন্তু ভারত আবার এটা এনকারেজ করবে যে ওই পার থেকে ফেন্সিডিল বিক্রি হোক, because এখানে যুব সমাজ ধ্বংস হয়ে যাক। এটা কিন্তু একটা বিরাট, কিন্তু একটা যুদ্ধ।